শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি পালন করে বাসায় অবস্থান করছো। তোমরা জানো বর্তমানে আমাদের ঠাকুরগাঁয়ে করোনা মহামারীর পরিমাণ আরও বেড়ে গিয়েছে, শনাক্তের হার অনেক বেশি বর্তমানে। তাই সব সময় তোমরা অবশ্যই বাসায় অবস্থান করবে, খুব বেশি প্রয়োজন না হলে আশা করি বাড়ির বাইরে যাবে না তোমরা। তো আমরা আজকে আবার জীববিজ্ঞান ক্লাসে চলে আসলাম। জীববিজ্ঞান প্রথম পত্রে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা চতুর্থ অধ্যায় অণুজীব সম্পর্কে আলোচনা করছিলাম, কিন্তু মাঝখানে গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদের বন্ধের কারণে অনেকদিন যাবত তোমাদের সাথে আমার দেখা হয়নি। তো আজ আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আজকে আমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে অণুজীব, আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্যাকটেরিয়া। গত ক্লাসগুলোতে আমরা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, ভাইরাসের আলোচনাগুলো শেষ হয়েছে। এছাড়াও ব্যাকটেরিয়া কাকে বলে এবং ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু গত ক্লাসগুলোতে আলোচনা করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো তোমাদের আগামীকাল 14 তারিখে তোমাদের কি জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। একাদশ শ্রেণীতে যারা 2020-21 শিক্ষাবর্ষে রয়েছে 10টা 15 সে পরীক্ষাটি হবে। তোমরা অবশ্যই সবাই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবে এবং তোমরা সিলেবাস ইতিমধ্যে জানতে পেরেছো যে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই দুটি অধ্যায়ে সিলেবাস রয়েছে আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় টিউটোরিয়ালের জন্য। তো যদিও এই অধ্যায়টি আমরা পুরোপুরি শেষ করতে পারিনি অনলাইন ক্লাসের মধ্যে, আশা করি তোমরা বাড়িতে অধ্যায়টি শেষ করেছো। আমরা ধীরে ধীরে অধ্যায়টি শেষের দিকে চলে আসব। আমরা আজ যদি ব্যাকটেরিয়া পড়ি আর অল্প একটু অংশ থাকবে, তারপরে আমরা ম্যালেরিয়া পরজীবী পড়ব। কিন্তু তোমরা টিউটোরিয়াল পরীক্ষা যেটি রয়েছে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা, এটিতে কিন্তু পুরা বইটি থেকেই পুরো অধ্যায়টি থেকে প্রশ্ন আসতে পারে, চতুর্থ অধ্যায়ে পুরাটি থেকে প্রশ্ন আসতে পারে। সেজন্য তোমাদেরকে বাসায় এগুলো দেখে নিতে হবে যে ম্যালেরিয়ার পরজীবী যে রয়েছে, এছাড়াও কি ব্যাকটেরিয়ার যে বাকি অংশগুলো রয়েছে যেগুলো আমাদের এখনো পড়ানো হয়নি, সেগুলো থেকেও অবজেক্টিভ ছোট আকারের প্রশ্ন আসতে পারে। তো এই জন্য তোমাদের প্রতি সাজেশন থাকবে যে তোমরা পুরো অধ্যায়টি প্রস্তুতি নিবে পরীক্ষার জন্য, টিউটোরিয়াল পরীক্ষার জন্য পুরো অধ্যায়টি প্রস্তুতি নেবে। কারণ ইতিমধ্যে আমাদের এই অধ্যায়টি নিয়ে আলোচনা অনেক দিন হয়ে যাচ্ছে। তোমাদের শুরু করেছিলাম আমি এই অধ্যায়টি দিয়ে, কিন্তু সব মাসে একটি করে অনলাইন ক্লাস আমার সাথে তোমাদের, এবং অনেক সময় বন্ধের কারণে কিন্তু বেশি আমরা এগোতে পারিনি। আশা করি এখন আমরা তাড়াতাড়ি এগিয়ে যাব। আজ আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে কি যে ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে, এখানে আমি লিখেছি যে আজকে আলোচ্য বিষয় কি হবে, ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আমরা জানবো। এছাড়া কি যে ব্যাকটেরিয়ার যে প্রকারভেদ আছে, ব্যাকটেরিয়াকে কিভাবে আমরা ভাগ করতে পারি এগুলি সম্পর্কে জানবো, এবং আমরা কি যে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের সময় থাকা সাপেক্ষে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাকটেরিয়া সম্পর্কে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ব্যাকটেরিয়া হচ্ছে কি একটি আদিকোষী এক ধরনের একটি জীব, যেটি হচ্ছে কি জড় কোষ প্রাচীর দ্বারা আবদ্ধ থাকে। এবং যেহেতু আদিকোষী, তাহলে কি যে এর বিভিন্ন নিউক্লিয়ার যে আমাদের যে নিউক্লিয়ার বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কি অনুপস্থিত থাকে। আমরা দেখবো যে এখানে নিউক্লিয়াসটি থাকে কি আদিকোষী ধরনের নিউক্লিয়াস থাকে, যে প্রোক্যারিওটিক বা আদিকোষী সেলে যেরকম নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, এইসব কিছু কি অনুপস্থিত, এগুলি থাকে না। শুধুমাত্র কি যে ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমটি উপস্থিত থাকে, এবং কি যে বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলো অনুপস্থিত। শুধুমাত্র যেটা সার্বজনীন অঙ্গাণু রাইবোজোম, এই রাইবোজোম অঙ্গাণুটি কি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে। আর ব্যাকটেরিয়া কি যে সাধারণত নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। ব্যাকটেরিয়া সাধারণত কি যে পরভোজী, যে সে পরজীবী হিসেবে থাকতে পারে, মিথজীবী হিসেবে বসবাস করতে পারে, এভাবে সে অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্য। তাহলে ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোর একটু ব্যাক রিভিউ করলাম। এখন আমরা একটি আদর্শ ব্যাকটেরিয়া যে কোষ আছে, একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন আমরা দেখতে যাচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো
যে এখন আমরা প্রথমে একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন আঁকতে গিয়ে প্রথমে এখানে আমরা কি আঁকছি, যে এখানে একটি হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের মতো অংশ রয়েছে, যেটি কি যে ভিতরের দিকে একটু ভাঁজের মতো তৈরি হয়েছে, যেটিকে বলা হচ্ছে মেসোজোম। এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের বাইরে একটি স্তর রয়েছে, যেটি কি হচ্ছে কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সাধারণত পেপটিডোগ্লাইকেন দ্বারা গঠিত। এছাড়া পেপটিডোগ্লাইকেন ছাড়া কি আর রয়েছে, যে টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড নামক পদার্থ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের অংশে পাওয়া যায়। এছাড়া আমরা বাইরের দিকে আরো একটি স্তর দেখতে পাই, যেটিকে কি বলা হয়, যে ব্যাকটেরিয়ার হচ্ছে ক্যাপসুল বা একটি স্লাইম স্তরের মতো পাওয়া যায়। যে ব্যাকটেরিয়ার বাইরের দিকে এক ধরনের কি একটি পিচ্ছিল আবরণী পাওয়া যায়, যেটিকে বলা হচ্ছে যে কি যে ক্যাপসিউল আবরণী বা স্লাইম স্তর, যেটি হচ্ছে কি যে পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দ্বারা গঠিত। তাহলে আমরা কি ব্যাকটেরিয়ার মধ্যে তিন ধরনের আবরণী দেখতে পাচ্ছি, যে বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি এক ধরনের ক্যাপসুল বা স্লাইম স্তর, তারপরে দেখতে পাচ্ছি যে কি কোষ প্রাচীর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি বলেছিলাম আমি, যে পেপটিডোগ্লাইকেন দ্বারা গঠিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে কি পেপটিডোগ্লাইকেন দ্বারা গঠিত। এরপরে আছে কি যে সেল মেমব্রেন বা সেল মেমব্রেনটি কি এখানে দেখছি আমরা যে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, এটিকে বলা হচ্ছে কি, এটিকে বলা হচ্ছে যে মেসোজোম। এছাড়া আরো কি রয়েছে, এছাড়াও রয়েছে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি রয়েছে, অসংখ্য রাইবোজোম রয়েছে। কারণ আমরা বলেছি যে ব্যাকটেরিয়ার রাইবোজোমটা হচ্ছে কি আদিকোষী ধরনের বা 70S ধরনের। এছাড়াও কি রয়েছে ব্যাকটেরিয়ার রয়েছে নিউক্লিয়েট। যে আমরা বললাম যে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস তো কি আদিকোষী নিউক্লিয়াস ধরনের, এবং আদিকোষী নিউক্লিয়াসটি কেমন হবে, যে সেখানে কোনো নিউক্লিওলাস নেই, নিউক্লিওপ্লাজম নেই, এছাড়া কি নিউক্লিয়ার মেমব্রেন নেই, শুধু কি আছে ক্রোমাটিন জালিকা, যেটি দ্বারা কি যে ক্রোমোজোমটি যেটি দ্বারা গঠিত ক্রোমাটিন জালিকা এগুলো রয়েছে। তাহলে এটি হচ্ছে কি যে ব্যাকটেরিয়ার আমাদের ডিএনএ বা ক্রোমোজোম। এই ডিএনএ বা ক্রোমোজোমের অংশটিকে কি বলা হয়, নিউক্লিয়েট। এরকম কি আমরা নিউক্লিয়েট দেখতে পাই। এছাড়াও কতগুলো কি যে আমরা ভলিউটিন বা চর্বির দানা দেখতে পাই কতগুলো। এছাড়াও কতগুলো ভলিউটিন বা চর্বির দানা রয়েছে। আরেকটি জিনিস দেখা যায়, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে বৃত্তাকার এক ধরনের ডিএনএ ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়, যেটির নাম হচ্ছে কি প্লাজমিড। তাহলে আমরা কি যে এক ধরনের বৃত্তাকার ডিএনএ দেখতে পাচ্ছি, যেটির নাম হচ্ছে প্লাজমিড। এটি হচ্ছে কি যে কোষের ব্যাকটেরিয়া কোষের নিজস্ব ডিএনএ ছাড়াও এক্সট্রা একটি ডিএনএ, যেটি তার বংশগতিতে নির্ভরশীল নয়, সেটিকে বলা হচ্ছে যে এক ধরনের বৃত্তাকার ডিএনএ, যেটির নাম হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিডটি কি আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এটি অনেক গুরুত্বপূর্ণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য। এছাড়াও একটি বড় ধরনের সূত্রাকার বস্তু দেখা যায় ব্যাকটেরিয়ার, যেটির নাম হচ্ছে কি ফ্লাজেলা। তাহলে আমরা কি একটি বড় সূত্রাকার বস্তু দেখতে পাচ্ছি, যেটির নাম হচ্ছে ফ্লাজেলা। এবং এখানে আরো ছোট ছোট লোমের মতো বস্তু দেখা যায় কিছু, যে ব্যাকটেরিয়ার কি ছোট ছোট কিছু এরকম লোমের মতো বস্তু দেখা যায়, যেটিকে বলা হয় কি যে পিলি বা ফিমব্রি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এটি হচ্ছে কি ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষ প্রাচীর। তাহলে বাইরের দিকে কি রয়েছে, ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষ প্রাচীর রয়েছে। তারপরে কি রয়েছে, সেল মেমব্রেন রয়েছে ব্যাকটেরিয়ার। যে স্থানে ভাঁজ তৈরি হয়েছে সেটিকে কি বলছি আমরা, মেসোসোম বলছি। এছাড়াও কি রয়েছে, ব্যাকটেরিয়ার এক ধরনের ক্রোমোজোমগুলো পাকানো অবস্থা রয়েছে, ক্রোমাটিন জালিকাগুলো, যেটিকে বিশেষ নামে ডাকা হয়, যেটিকে ডাকা হয় নিউক্লিয়েট। এগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তু বা ডিএনএ। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে ভলিউটিন দানা দেখা যায়,
এছাড়াও কি মাঝে মাঝে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আকারের কোষ গহ্বর দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়ার মধ্যে। আর এই যে অনেক লম্বা সুতার মতো এগুলি হচ্ছে কি ফ্লাজেলা। তাহলে একটি যে বড় লম্বা সূত্রাকার দেখছি, এটি লম্বা সুতার মতো, এটি হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলাগুলো ছাড়াও ছোট ছোট লোমের মতো বা চুলের মতো দেখা যায়, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের পিলি বা ফিমরি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটি হচ্ছে কি ব্যাকটেরিয়াটি হচ্ছে কি একটি আদিকোষী ধরনের জীব, এবং এখানে কি যে অন্যান্য যে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো রয়েছে, অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কিন্তু অনুপস্থিত। এখানে কি উপস্থিত আছে, এখানে আমাদের মূলত যে ক্রোমোজোম বা ডিএনএ যে অংশটি নিউক্লিয়ার এটি উপস্থিত রয়েছে, এবং কি আছে রাইবোজোম রয়েছে এখানে। এবং ব্যাকটেরিয়া রাইবোজোমটি কি, যেহেতু এটি আদিকোষী ধরনের, তাহলে ব্যাকটেরিয়া রাইবোজোমটি অবশ্যই কি 70S ধরনের রাইবোজোম এটি আমাদের হবে। ঠিক আছে, তাহলে আমরা এই কয়েকটি জিনিস আমরা মনে রাখবো যে বাইরে থেকে দিক থেকে যদি আমরা শুরু করি যে একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠনে কি কি জিনিস থাকে, তাহলে আমরা বাইরের দিক থেকে বললে সর্বপ্রথম কি পাওয়া যায়, সর্বপ্রথম পাওয়া যায় হচ্ছে এক ধরনের একটি ক্যাপসিউল বা স্লাইম লেয়ার। তাহলে বাইরের দিক থেকে পাওয়া যাচ্ছে একটি ক্যাপসুল বা স্লাইম লেয়ার, যেটি হচ্ছে কি যে পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দ্বারা গঠিত। এর পরপরে যেটি চলে আসছে সেটি হচ্ছে কি যে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এই সেল ওয়াল বা কোষ প্রাচীরটা কি দ্বারা গঠিত, বললাম যে সেল ওয়াল বা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরটি হচ্ছে আমাদের যে পেপটিডোগ্লাইকেন দ্বারা গঠিত। এছাড়া হচ্ছে বলতে পারি যে টিকোইক অ্যাসিড, মোরামিক অ্যাসিড এগুলি দ্বারা গঠিত। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের পুরুত্ব আবার দুই রকমের হয়ে থাকে, যে কতগুলো ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের পুরুত্ব অধিক পুরুত্বের হয় বা একটু বেশি মোটা হয়, আবার কতগুলো ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি একটু পাতলা ধরনের হয়ে থাকে। এটির উপর নির্ভর করে আমরা দেখব পরবর্তীতে যে ব্যাকটেরিয়াকে দুই ধরনের ভাগে ভাগ করা যায়, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটি আমরা ব্যাকটেরিয়া প্রকারভেদ করার সময় আসব। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে সেল মেমব্রেন বা যে কোষ ঝিল্লিটি রয়েছে ব্যাকটেরিয়ার, এই কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনটি অত্যন্ত পাতলা, এবং এটি কি যে একটি নির্দিষ্ট জায়গায় ভাঁজ হয়ে এক ধরনের গহ্বরের সৃষ্টি করেছে, যে গহ্বরটির নাম হচ্ছে মেসোজোম। এই যে সেল মেমব্রেনটি যে এক ধরনের ভাঁজ বা গহ্বরের সৃষ্টি করেছে, এটি ব্যাকটেরিয়ার শ্বসনে, ব্যাকটেরিয়ার চলনে এবং কি ব্যাকটেরিয়া বংশবৃদ্ধিতে বিভিন্নভাবে ভূমিকা পালন করে থাকে। এখানে আমরা পরে দেখতে পাচ্ছি কি যে ব্যাকটেরিয়ার হচ্ছে এক ধরনের যে ক্রোমোজোম যে রয়েছে ব্যাকটেরিয়া ক্রোমোজোমটি কি যে অন্যান্য প্রকৃতকোষী জীবের মতো এখানে নিউক্লিয়াস উপস্থিত নেই। এখানে কি রয়েছে, এখানে শুধুমাত্র ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমটি রয়েছে। ক্রোমোজোমটি কি যে পেঁচানো আকৃতির এবং কি রৈখিক ডিএনএ দ্বারা গঠিত দ্বিসূত্র। এই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটিকে একটি বিশেষ নামে ডাকা হয়, যে স্থানে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটি থাকে এটিকে বলা হচ্ছে নিউক্লিয়েট, কারণ এটি হচ্ছে সিউডো নিউক্লিয়াস, যে প্রকৃত নিউক্লিয়াস না, বা মিথ্যা নিউক্লিয়াস আমরা বলতে পারি। যে প্রকৃত নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো থাকা দরকার সেই অঙ্গাণুগুলো এখানে অনুপস্থিত, যার কারণে এটিকে বলা হচ্ছে সিউডো নিউক্লিয়াস বা নিউক্লিয়েট। তাহলে যেই স্থানে ব্যাকটেরিয়ার যে বংশগতির যে ক্রোমোজোমটি অবস্থিত সেই স্থানটিকে বলা হচ্ছে কি নিউক্লিয়েট। তাহলে এখানে ব্যাকটেরিয়া নিউক্লিয়েট বা ডিএনএ থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যে কণাগুলোকে বলা হয় যে ভলিউটিন কণা বা দানা। সাধারণত তরুণ ব্যাকটেরিয়াগুলোর মাঝে এগুলো দেখা যায়। পরবর্তীতে ব্যাকটেরিয়াগুলো যখন আস্তে আস্তে পরিণত হতে থাকে, তখন শেষের দিকে কি যে গহ্বরের ভিতর এই চর্বি কণাগুলো বা ভলিউটিন কণাগুলো চলে যায়, তখন কিন্তু কোষের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থা দেখা যায় না। সাধারণত কি যেগুলো ব্যাকটেরিয়াগুলো তরুণ ব্যাকটেরিয়া রয়েছে, এই তরুণ ব্যাকটেরিয়াগুলোতে এই ভলিউটিন কণা বা চর্বি কণাগুলো দেখা যায়। এরপরে আমরা কি বললাম যে এরপরে দেখতে পাচ্ছি যে প্লাজমিডটি হচ্ছে কি যে এক ধরনের বিশেষ বৃত্তাকার ডিএনএ, যেটি হচ্ছে কি এক্সট্রা সেলুলার, যে তার নিজস্ব বংশগতির যে ধারক বাহক ডিএনএ তার বাইরে একটি বৃত্তাকার ডিএনএ, যেটি আমাদের কি যে বায়োটেকনোলজিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যে আমরা যে বিভিন্ন ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক প্রাণী তৈরি করছি,
সেটি করতে গিয়ে কি আমাদের এই প্লাজমিডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করার ক্ষেত্রেও প্লাজমিডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি সেগুলো অনেকগুলো আছে যে প্লাজমিডের উপরেও ক্রিয়াশীল হয়ে থাকে। তাহলে আমরা এর পরে যে জিনিসটি দেখছি এখানে দেখি, এখানে রয়েছে যে কতগুলো ছোট ছোট কি চুলের মতো বা লোমের মতো বস্তু, যেগুলোর নাম হচ্ছে পিলি বা ফিমরি। এগুলো যখন আকারে ছোট হয়ে থাকে তখন এগুলোকে পিলি নামে ডাকা হয়, কিন্তু পিলির চেয়ে যখন আকারে একটু বড় হয় তুলনামূলক তখন এগুলোকে ফিমরি নামে ডাকা হয়। এই যে পিলি বা ফিমরিগুলোর কাজ কি? এগুলো সাধারণত ব্যাকটেরিয়াকে কোনো পোষক দেহের সাথে আটকে থাকতে বা লেগে যেতে সহায়তা করে থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের পিলি বা ফিমরি। এবং এরপরে আমরা দেখছি যে অনেক বড়, এখানে সুতার ন্যায় কি একটি বড় ধরনের বস্তু রয়েছে যেটির নাম হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলাটা কি? যে ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি, এবং এখানে অনেক প্রোটিন জাতীয় বস্তু রয়েছে এবং কিছু মোটর জাতীয় প্রোটিন রয়েছে। এই মোটরটি কি করে? মোটর জাতীয় প্রোটিন সবসময় মনে রাখবে যে চলনের দিক নির্দেশনায় সহায়তা করে, যে ব্যাকটেরিয়াটি এখন সামনের দিকে আগাবে না পিছনের দিকে পেছাবে, নাকি ডানে যাবে নাকি বামে যাবে, এই সব কিছু তার কি নিয়ন্ত্রণ করে হচ্ছে এই ফ্লাজেলাটি। এখানে এমন ধরনের ফ্লাজেলিন প্রোটিন রয়েছে, এছাড়াও কিছু মোটর ধরনের প্রোটিন রয়েছে যেটি কি ব্যাকটেরিয়ার চলনে এবং তার দিক নির্দেশনায় সহায়তা করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের ফ্লাজেলাটি সম্পর্কে যদি আমরা আরেকটু বলি তাহলে দেখা যায় যে ফ্লাজেলার আবার তিনটি অংশ রয়েছে। যে একটি অংশ হচ্ছে রয়েছে কি যে বেসাল বডি, ফ্লাজেলার রয়েছে যে বেসাল বডি, তারপরে রয়েছে কি যে হুক, তারপরে রয়েছে হচ্ছে কি তারপরে রয়েছে হচ্ছে সূত্রক বা ফিলামেন্ট। তাহলে যদি আমরা একটি ফ্লাজেলাকে আমরা যদি বড় করে দেখি, যে একটু বড় আকৃতির করে যদি দেখতে চাই, তাহলে এখানে দেখা যায় যে তিনটি অংশ রয়েছে। কি কি রয়েছে? বেসাল বডি রয়েছে, এই অংশটি হচ্ছে তার বেসাল বডির অংশ, তারপরে কি রয়েছে? হুক রয়েছে, এই অংশটি তার হুকের অংশ, এবং সবশেষে রয়েছে কি ফিলামেন্ট বা সূত্র। তাহলে যে চিকন লম্বা আকৃতির অংশটি, এই চিকন লম্বা আকৃতির অংশটি হচ্ছে আমাদের ফিলামেন্ট, এবং তারপরে যে অংশটি পাচ্ছি মাঝামাঝি অবস্থিত, এই মাঝামাঝি অংশটি হচ্ছে তার হুক, এবং সব শেষের দিকে যেটি কোষ প্রাচীরের সাথে লাগানো রয়েছে ব্যাকটেরিয়ার, এই কোষ প্রাচীরের সাথে ব্যাকটেরিয়া লাগানো, এটি হচ্ছে তার বেসাল বডি অংশ। তাহলে আমরা কি দেখলাম? যে একটি ফ্লাজেলাকে দেখলাম যে ব্যাকটেরিয়ার একটি ফ্লাজেলার আবার কি যে তিনটি অংশ রয়েছে। এখন আমরা ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়েট বা ডিএনএ বস্তু বা ক্রোমোজোম যে রয়েছে সেটি সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি যে এটির আকৃতিটা আসলে কেমন। এখানে মাঝখানে একটি আরএনএ থাকে, এটি হচ্ছে কি যে একটি ব্যাকটেরিয়ার ডিএনএ বা নিউক্লিয়েটের অংশ, যে এর মাঝামাঝি কি রয়েছে? এর মাঝামাঝি আরএনএ রয়েছে, তারপরে এখানে কি রয়েছে? আরো প্রোটিন রয়েছে। আমরা গোলাকৃতির দেখতে পাচ্ছি যে প্রোটিনগুলো হচ্ছে গোলাকৃতির, এবং কি যে এখানে এই যে পেঁচানো অবস্থায় কি রয়েছে? ডিএনএ রয়েছে। তাহলে এটি হচ্ছে কি যে একটি ব্যাকটেরিয়ার যে আমরা যে নিউক্লিয়েট বা ডিএনএ বা ক্রোমোজোমাল বস্তু যে রয়েছে সেটি কি দেখছি যে এখানে পেঁচানো অবস্থায় রয়েছে। এভাবে এটি কি যে পেঁচানো অবস্থায় থাকতে পারে। তাহলে এটি ছিল কি আমাদের একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন। তাহলে যদি আমাদের পরীক্ষায় কখনো আসে যে একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন একে দেখা এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করো, তখন এইভাবে আমাদের একের পর এক
গঠনটি এঁকে চিহ্নিত করতে হবে। নামকরণ অবশ্যই আমরা এক সাইডে করব, দুই সাইডে নামকরণ করব না, যে কোনো এক সাইডে, ডান সাইডে করলেই ভালো, যে কোনো এক সাইডে আমরা নামকরণটি করব। তাহলে এই ছিল আমাদের ব্যাকটেরিয়া কোষের যে আমাদের গঠন যে রয়েছে, এই ছিল আমাদের ব্যাকটেরিয়া কোষের গঠন। এখন আমরা চলে যাব কি, যে ব্যাকটেরিয়ার যে প্রকারভেদ যে রয়েছে, এই আকার আকৃতির ভিত্তিতে যে ব্যাকটেরিয়ার প্রকারভেদ রয়েছে, আমরা এই ব্যাকটেরিয়ার প্রকারভেদে চলে যাব। আমরা প্রথমে এই যে গঠনটি সম্পর্কে জানলাম, এখন আমরা ব্যাকটেরিয়ার কি প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করব। ব্যাকটেরিয়ার প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে ব্যাকটেরিয়াকে কি যে কয়েক ভাগে ভাগ করা যায়। ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে কি যে কক্কাস বলা হয়ে থাকে, বা কি যে গোলাকৃতির ব্যাকটেরিয়া। যে সকল ব্যাকটেরিয়া কি যে গোলাকৃতির, তাদেরকে বলা হয়ে থাকে কক্কাস বা গোলাকৃতির। এই গোলাকৃতির বা কক্কাসগুলো আবার কয়েক ধরনের হয়ে থাকে। যেমন যদি এরা শুধুমাত্র একটি ব্যাকটেরিয়া একা একা থাকে, তাহলে কি বলা হয় যে মাইক্রো মানে হচ্ছে একা একা, যে একটি ব্যাকটেরিয়া একা আছে, তাহলে এটিকে বলা হয়ে থাকে যে মাইক্রোকক্কাস। যদি দুইটি ব্যাকটেরিয়া এভাবে একত্রিত হয়ে থাকে, তাহলে সেটিকে বলা হয় কি যে ডিপ্লোকক্কাস। এরপরে কক্কাসের কি আরো থাকতে পারে, যে চারটি ব্যাকটেরিয়া যদি একত্রে কি কলোনি ফর্ম করে থাকে। কলোনি মানে কি যে ব্যাকটেরিয়াগুলো একা একা না থেকে এরা যদি একত্রে বাস করে, তখন এদেরকে বলা হয়ে থাকে যে কলোনি আকারে বা কলোনি ফর্ম করে রয়েছে। তাহলে এরকম যে চারটা ব্যাকটেরিয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই চারটা ব্যাকটেরিয়া একত্রে যদি কলোনি ফর্ম করে থাকে, তখন তাদেরকে বলা হয় কি টেট্রাকক্কাস। এছাড়াও কি থাকতে পারে, যে ব্যাকটেরিয়াগুলো একটির সাথে আরেকটি ভাবে যুক্ত হয়ে কি যে চেইন আকারে তৈরি করতে পারে, একটি চেইনের মতো তৈরি করতে পারে। এই ধরনের যদি তারা চেইনের মতো তৈরি করে, তাহলে আমরা কি তাদেরকে বলি, তাদেরকে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বা চেইন আকৃতির। যে ব্যাকটেরিয়াটা মূলত কক্কাস বা গোলাকৃতির, কিন্তু এগুলো একত্রিত হয়ে, কতগুলো ব্যাকটেরিয়া একত্রিত হয়ে কি একটি চেইন আকৃতির গঠন তৈরি করেছে। এই চেইন আকৃতির গঠনটিকে বলা হচ্ছে কি যে স্ট্রেপ্টোকক্কাস। এরপরে হচ্ছে কি যে স্টেফাইলোকক্কাস কি যে কতগুলো ব্যাকটেরিয়া গোলাকৃতির বা কক্কাস ব্যাকটেরিয়া একত্রিত হয়ে কি আঙ্গুরের থোকার ন্যায় অনিয়মিত আকারে যুক্ত থাকতে পারে। যে আঙ্গুরের থোকাটি কেমন হবে এটি তো নির্দিষ্ট করা নেই, যে এটি সমান হতে পারে বা এবড়ো থেবড়ো হতে পারে, কোনো দিকে বেশি থাকতে পারে, কোনো দিকে কম থাকতে পারে। তাহলে এইভাবে অনিয়মিত আকারে যদি তারা যুক্ত হয়ে একত্রিত হয়ে থাকে, তাহলে তাদেরকে বলা হয় কি যে স্টেফাইলোকক্কাস। এছাড়া আমরা আরেক ধরনের পাই, সেটিকে বলা হচ্ছে সার্সিনা ব্যাকটেরিয়াগুলো কি যে কতগুলো কক্কাস ব্যাকটেরিয়া যদি নিয়মিত আকারে একত্রিত হয়, যুক্ত হয়ে থাকে, তারা একত্রিত বাস করে নিয়মিত আকারে। কেমন যে তারা ঘনাকৃতির হয়ে থাকে, যে তাদের দৈর্ঘ্যের দিক দিয়ে, প্রস্থের দিক দিয়ে এবং উচ্চতার দিক দিয়ে সব দিক দিয়ে তারা প্রায় সমানভাবে অবস্থান করে। একটি কি গোলক আকৃতির বা একটি ঘন আকৃতির গঠন যদি তারা তৈরি করে, তখন সে ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলবো হচ্ছে কি যে সার্সিনা। তাহলে এই যে আমরা কক্কাস বা গোলাকৃতির ব্যাকটেরিয়া, মূলত এরা হচ্ছে কি যে মূল এদের প্রকারভেদ হচ্ছে কক্কাস বা গোলাকৃতির ব্যাকটেরিয়া। এই কক্কাস বা গোলাকৃতির গুলোকে আবার কয়েকটি আমরা পাচ্ছি। যদি একটি একাই থাকে তাহলে মাইক্রোকক্কাস, যদি দুইটি মিলে একত্রিত হয়ে থাকে তাহলে হচ্ছে ডিপ্লোকক্কাস, যদি চারটি মিলে থাকে তাহলে হচ্ছে কি টেট্রাকক্কাস। আবার যে কতগুলো মাইক্রোকক্কাস ব্যাকটেরিয়া একত্রিত হয়ে কলোনি ফর্ম আকারে থাকে এবং এরা একটি চেইনের মতো যদি তৈরি করে, তাহলে কি বলা হয়ে থাকে, তাহলে বলা হয়ে থাকে স্ট্রেপ্টোকক্কাস। এরপরে আবার কি যে যদি এরা অনিয়মিত আকারে একত্রিত হয়ে থাকে, আঙ্গুরের থোকার মতো গুচ্ছ তৈরি করে অনিয়মিত ধরনের, তাহলে তাদেরকে বলা হয় কি যে স্টেফাইলোকক্কাস। এবং সব শেষে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে সার্সিনা, যে এরা নিয়মিত আকারে এখানে যুক্ত হয়ে থাকতে পারে। তাহলে এটি হচ্ছে কি আমাদের যে কক্কাসের যে শ্রেণীবিভাগ, এটি আমরা দেখলাম যে কক্কাসের মধ্যে। এছাড়া রয়েছে কি যে বেসিলাস। বেসিলাসটা হচ্ছে কি যে লম্বা আকৃতির বা রড শেপ।
যে ব্যাকটেরিয়াগুলো সাধারণত কি যে দণ্ডাকৃতির বা রড শেপ হয়ে থাকে, বেশিরভাগ ব্যাকটেরিয়া আমাদের কি যে বেসিলাস বা লম্বা আকৃতির বা রড শেপের দেখা যায়। তাহলে এই যে এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় বেসিলাস বা দণ্ডাকৃতির। এই দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলোর মধ্যে হচ্ছে অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, যেমন ক্লোস্ট্রিডিয়াম বোটুলাম রয়েছে, বেসিলাস সাবটিলিস রয়েছে, মাইক্রোব্যাকটেরিয়াম রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু কি যে উদাহরণগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক সেরকম এই বেসিলাসগুলো দুইটি মিলে একত্রে ডিপ্লোবেসিলাস বা টেট্রাবেসিলাস চারটি মিলে তৈরি করতে পারে। আবার যদি এরা কি একত্রে দুইটি বেসিলাস একত্রিত হয়ে কি যে চেইন আকৃতি তৈরি করে, তখন তাদেরকেও কি আমরা স্টেপ্টোবেসিলাস বলতে পারি। আবার কি যে অনেক সময় এমন হতে পারে যে কিছু ব্যাকটেরিয়া আছে তারা গোলাকৃতির, আবার বেসিলাস ধরনের, তখন তাদেরকে বলা হয় যে মাইক্রোকক্কোবেসিলাস। তাহলে যদি এমন হয় যে দুই ধরনের মিক্সড, যে ব্যাকটেরিয়াটি দেখতে একটু গোলাকৃতি ধরনেরও আবার কি একটু বেসিলাস বা দণ্ডাকৃতি ধরনের, দুই ধরনের মিক্সড রয়েছে, তখন সেই ব্যাকটেরিয়াকে কি বলবো আমরা যে কক্কোবেসিলাস। যেটি আমাদের কি নামের শেষে থাকবে সেইটাই হচ্ছে আমাদের মূল নাম। যেহেতু নামটি হচ্ছে কি কক্কোবেসিলাস, তাহলে এটি হচ্ছে কি বেসিলাসের প্রকারভেদ। অনেক সময় কি তোমাদের অবজেক্টিভে আসতে পারে যে নিচের কোনটি কক্কাসের প্রকারভেদ নয়, তখন দিতে পারে যে কি কক্কোবেসিলাস। কক্কোবেসিলাস কিন্তু কি যে কক্কাসের প্রকারভেদ নয়, কারণ কক্কাসের প্রকারভেদ তো আমরা দেখেছি কি যে মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, তারপর কি স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, সার্সিনা, এগুলো হচ্ছে কক্কাসের শ্রেণীবিভাগ। কিন্তু কক্কোবেসিলাস এটি কিন্তু বেসিলাসের শ্রেণীবিভাগ। কক্কোবেসিলাসের কি বেসিলাস নামটি যেহেতু শেষে রয়েছে, তার মানে বুঝে নিতে হবে এটি হচ্ছে বেসিলাসের শ্রেণীবিভাগের অংশ। তাহলে আমরা দেখলাম যে কক্কাস ধরনের হয়, বেসিলাস ধরনের হয়, এছাড়া হতে পারে কি যে ভিব্রিও বা কমা আকৃতির। এই ধরনের যে ব্যাকটেরিয়া কতগুলো পাওয়া যেতে পারে, যেটি হচ্ছে কি যে কমা আকৃতির বা ভিব্রিও আকৃতির। এরা দেখতে অনেক ছোট হয়ে থাকে। এর উদাহরণ হচ্ছে কি যে ভিব্রিও কলেরি, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাকটেরিয়া, যেটি হচ্ছে কি যে কলেরা রোগের জন্য দায়ী। যে ভিব্রিও কলেরি, এই ব্যাকটেরিয়াটি আমাদের কি শেপের যে কমা আকৃতির বা ভিব্রিও আকৃতির। এছাড়া হতে পারে যে হচ্ছে স্পাইরালাম বা সর্পিলা আকৃতির। স্পাইরালাম বা সর্পিলা আকৃতিতে কেমন যে সাপের মতো এরকম যে আঁকা বাঁকা ধরনের হতে পারে, এটিকে বলা হয়ে থাকে যে কি স্পাইরালাম বা সর্পিলা আকৃতির। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পেতে পারি যে প্লিওমরফিক বা বহু আকৃতির। যে প্লিওমরফিক, যে নির্দিষ্ট কোনো আকৃতি নেই, যে তারা তাদের আকৃতি চেঞ্জ করতে পারে, এই ধরনের পাওয়া যেতে পারে যে প্লিওমরফিক বা বহু আকৃতির। তারপরে হচ্ছে আমরা পেতে পারি স্টিলেট, তারকা আকৃতির। এছাড়া পেতে পারে ফিলামেন্টাস ধরনের। যে ছত্রাক, যেমন আমরা জানি যে শৈবাল ছত্রাক যেমন সূত্রাকৃতির হয়ে থাকে, এরকম কিছু কিছু সূত্রাকৃতির ব্যাকটেরিয়াও পাওয়া যেতে পারে, যাদেরকে বলা হচ্ছে যে ফিলামেন্টস আকৃতির বা সূত্রাকৃতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কি আমাদের ব্যাকটেরিয়ার আকার আকৃতির উপর শ্রেণীবিভাগ। যে ব্যাকটেরিয়াকে আমরা দেখতে পাচ্ছি যে যেই সকল ব্যাকটেরিয়া গোলাকৃতি তাদেরকে বলা হচ্ছে কক্কাস, যারা দণ্ডাকৃতির বা রড শেপের তাদেরকে বলা হচ্ছে বেসিলাস, যারা হচ্ছে কমা আকৃতির তাদেরকে বলা হচ্ছে ভিব্রিও, যারা কি যে সর্পিলা আকৃতির বা সাপের মতো আঁকা বাঁকা এদেরকে বলা হচ্ছে কি স্পাইরালাম। এছাড়া প্লিওমরফিক বা বহু আকৃতির, যে নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, যে আকার আকৃতি পরিবর্তন করতে পারে, এরকম ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কি যে প্লিওমরফিক। এছাড়া স্টিলের বা তারকাকৃতির কোনো ব্যাকটেরিয়া অনেক সময় থাকতে দেখা যেতে পারে। এছাড়া আমরা দেখতে পাই যে সূত্রাকৃতির বা ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। তাহলে এই হচ্ছে কি আমাদের ব্যাকটেরিয়ার আকার আকৃতির উপর একটি শ্রেণীবিভাগ, যে আমরা দেখলাম
যে আকার আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়াকে কয়েকভাবে ভাগ করা যায়। এখন আমরা দেখব যে ব্যাকটেরিয়াকে রঞ্জন প্রকৃতির উপর, যে তার রং ধারণ ক্ষমতার উপর ব্যাকটেরিয়াকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি, যেটি কি যে 1884 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্রিস্টিয়ান গ্রাম তার গ্রাম স্টেনিং এর মাধ্যমে ব্যাকটেরিয়াকে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুইটি ভাগে ভাগ করেছিলেন। এটি মূলত কিভাবে করে থাকে, যে একটি স্লাইড নেওয়া হয়, তোমরা জানো স্লাইড হচ্ছে কি একটি কাচের খন্ড, এরকম যে স্লাইড, এই স্লাইডের মধ্যে ড্রপ দিয়ে আমরা দইয়ের ব্যাকটেরিয়া নিতে পারি, যে ড্রপার দিয়ে দইয়ের পানি বা যেখানে ব্যাকটেরিয়ার সলিউশন রয়েছে এরকম একটি বিকার রয়েছে, ধরো এই বিকার থেকে আমরা কি যে ড্রপে করে এক ফোঁটা ব্যাকটেরিয়ার পানি নিব বা ব্যাকটেরিয়ার সলিউশন নেব, এখানে কি রয়েছে যে ব্যাকটেরিয়ার সলিউশন রয়েছে, দইয়ের পানি রয়েছে, তাহলে এখানে আমরা ড্রপ দ্বারা এক ফোঁটা ব্যাকটেরিয়ার সলিউশন বা পানি নিলাম, নেওয়ার পরে এখানে এটিকে শুকাতে হবে, যে এখানে একটি কাভার স্লিপ বসিয়ে দিলাম, কাভার স্লিপ বসিয়ে দেওয়ার পর এটিকে শুকিয়ে ফেললাম, ব্যাকটেরিয়াটিকে এই পানির ফোঁটাটিকে বা ড্রপটিকে শুকিয়ে ফেলা হলো। এরপরে এখানে এখন কি যে ক্রিস্টাল ভায়োলেট নামক যে রঞ্জক পদার্থটি আছে সেটি আমরা যোগ করব। যোগ করার পর সেখানে আয়োডিন নামক দ্রবণ আছে, আয়োডিন দ্রবণটি যোগ করব, এতে করে কি যে এটি নীল বর্ণ হয়ে যাবে এবং এরপরে এখানে অ্যালকোহল দ্বারা আমরা ধুয়ে ফেলবো। পরবর্তীতে এই স্মিয়ারটিকে শুকানো ব্যাকটেরিয়ার যে মৃত কোষ দেহ সেটিকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া স্মিয়ার। এই ব্যাকটেরিয়া স্মিয়ারটিকে আমরা পরবর্তীতে কি অ্যালকোহলের পানি দ্বারা ধুয়ে ফেলবো। অ্যালকোহল দ্বারা ধোয়ার পরে সেখানে আমরা স্যাফরানিন নামক লাল রং এক ধরনের দ্রবণ রয়েছে, এই স্যাফরানিন নামক লাল রঙের দ্রবণটি যোগ করা হবে। যোগ করার পরে মাইক্রোস্কোপ দ্বারা যদি আমরা দেখি যে ব্যাকটেরিয়াটি এখন কি রঙের দেখা যাচ্ছে, যদি ব্যাকটেরিয়াটি লাল রঙের দেখা যায় বা স্যাফরানিন রং ধারণ করে, তাহলে ব্যাকটেরিয়াটিকে বলা হবে হচ্ছে কি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়াটি যদি কি নীল রং ধারণ করে তাহলে ব্যাকটেরিয়াটিকে বলা হবে হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এটি কেন, যে আমরা যখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের অংশটি পড়ছিলাম তখন বলা হলো যে কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের অংশটি পুরু, এ কারণে সে সহজে ক্রিস্টাল ভায়োলেটের রংটি ধারণ করতে পারে, অ্যালকোহল দ্বারা ধুয়ে ফেললে রংটি ধুয়ে চলে যায় না, সেগুলোকে বলা হয় যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং সেটি নীল রং ধারণ করে। কিন্তু কতগুলো ব্যাকটেরিয়া রয়েছে যাদের কোষ প্রাচীরটি কি আকারে ছোট, কোষ প্রাচীরটি আকারে ছোট হওয়ার ফলে সেখানে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা যে রং করা হয় সেটি ধরে রাখতে পারে না, অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেললে সেটি আবার ধুয়ে চলে যায় এবং পরবর্তীতে যখন আমরা স্যাফরানিন দ্বারা রং করি তখন সেটি আবার লাল রং ধারণ করে, তখন সেই ব্যাকটেরিয়াগুলো বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর এবং স্যাফরানিন দ্বারা রং করার পর যে সকল ব্যাকটেরিয়া নীল বর্ণ ধারণ করে যাদের কোষ প্রাচীরটি পুরু ধরনের তারা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং যে সকল ব্যাকটেরিয়া লাল রং ধারণ করে যাদের কোষ প্রাচীরটি একটু পাতলা ধরনের তাদের হচ্ছে কি বাইরের স্তরটি, তারা হচ্ছে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে এভাবে আমরা রঞ্জক ক্ষমতার উপর, যে সে রঞ্জক পদার্থের দ্বারা যে আমরা রং করলাম সেটি সে ধরে রাখতে পারে নাকি পারে না, এটির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এইগুলো আবার কি যে অনেক আমাদের একটি গুরুত্ব রয়েছে, কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোতে এক ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের ব্যবহার করতে হয়, আর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোতে অন্য ধরনের কি যে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতে হয়, যেগুলো আমাদের রোগ সারার জন্য কাজে লাগে। যে টেট্রাসাইক্লিন যে রয়েছে, টেট্রাসাইক্লিন আর কি স্ট্রেপ্টোমাইসিন, এই দুই রকমের আমাদের রয়েছে অ্যান্টিবায়োটিক। তাহলে এগুলো হচ্ছে এক একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একই রকম। এরপরে আমরা যাচ্ছি যে ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ, যে ফ্লাজেলা ভিত্তিক, যে ফ্লাজেলার উপর নির্ভর করে ফ্লাজেলা, যে ব্যাকটেরিয়াতে যে ফ্লাজেলা উপস্থিত আছে নাকি নেই। আমরা একটু আগে কি যে একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষ দেখেছিলাম, সেখানে ফ্লাজেলা ছিল, এখন আমরা যে ব্যাকটেরিয়াটা দেখেছি এটির মধ্যে কি কোনো ফ্লাজেলা নেই। তাহলে যদি কোনো ফ্লাজেলা না থাকে তাহলে সেই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে অ্যাট্রাইকাস। এ মানে হচ্ছে নাই, ট্রাইকাস মানে হচ্ছে কি ফ্লাজেলা, অ্যাট্রাইকাস মানে ফ্লাজেলা নাই।
তাহলে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া যে রয়েছে, ডিপথেরিয়া রোগের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী, সেই ব্যাকটেরিয়াটিতে কোনো ফ্লাজেলা নেই, সেটি হচ্ছে অ্যাট্রাইকাস। এরপরে হচ্ছে মনোট্রাইকাস। যদি এক প্রান্তে একটি ফ্লাজেলা থাকে তাহলে সেটিকে আমরা বলি হচ্ছে মনোট্রাইকাস। ভিব্রিও কলোনি নামক যে ব্যাকটেরিয়াটি রয়েছে সেটি হচ্ছে একটি মনোট্রাইকাস ব্যাকটেরিয়া। এরপরে হচ্ছে এমফিট্রাইকাস। যদি দুই পাশে একটি করে ফ্লাজেলা থাকে তাহলে সেটিকে আমরা বলি এমফিট্রাইকাস। স্পাইরিলাম নামক যে ব্যাকটেরিয়া রয়েছে সেটি হচ্ছে একটি এমফিট্রাইকাস ব্যাকটেরিয়া। এরপরে হচ্ছে সেফালোট্রাইকাস। সেফালোট্রাইকাস ব্যাকটেরিয়া কি, যে এক পাশে এক গুচ্ছ ফ্লাজেলা, এগুলো হচ্ছে আমাদের সেফালোট্রাইকাস। যে সিউডোমোনাস যে ব্যাকটেরিয়াটি রয়েছে এর এক প্রান্তে দেখা যায় যে এক গুচ্ছ ফ্লাজেলা রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে আমাদের সেফালোট্রাইকাস। এরপরে হচ্ছে লোফোট্রাইকাস, যে দুই প্রান্তে দুই মেরুর দিকে এক গুচ্ছ করে ফ্লাজেলা রয়েছে, এগুলোকে বলা হচ্ছে লোফোট্রাইকাস, একগুচ্ছ। এরপরে সবশেষে আমরা দেখতে পাই কি, যে তার ব্যাকটেরিয়াটি যে রয়েছে, ব্যাকটেরিয়াটির পেরিফেরি বা পরিধির চার দিক দিয়েই ফ্লাজেলা রয়েছে। যদি এভাবে দেখা যায় যে তার পেরিফেরি বা পরিধির চার দিক দিয়েই ফ্লাজেলা রয়েছে, তাহলে আমরা সেই ব্যাকটেরিয়াকে বলে থাকি কি, পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া। তাহলে এই ছিল আমাদের কি, যে ব্যাকটেরিয়ার যে ফ্লাজেলা যে রয়েছে, ফ্লাজেলার উপর শ্রেণীবিভাগ। এরপরে অক্সিজেনের উপর একটি ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ করা যায়, যদিও সেটি অতটা বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। যে আমরা বলতে পারি যে যদি একটি ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে তাহলে তাকে বলা হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া। আর যদি অক্সিজেনের উপস্থিতিতে সে বেঁচে থাকতে না পারে তাহলে তাকে বলা হয় যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাহলে অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেন, আর অ্যানারোবিক, এন মানে হচ্ছে না, যে অ্যানারোবিক অক্সিজেন না, মানে অক্সিজেনের অনুপস্থিতি তার প্রয়োজন, তাহলে তাকে বলা হয় যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এই অ্যারোবিকগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যে তোমার যে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক আর হচ্ছে অব্লিগেটরি অ্যানারোবিক। ফ্যাকাল্টেটিভ মানে কি, সুবিধাবাদী, তার অক্সিজেন হলেও চলবে না হলেও চলবে। আর অব্লিগেটরি মানে তার অবশ্যই অক্সিজেন লাগবেই, না হলে সে বেঁচে থাকতে পারবে না। ঠিক অ্যানারোবিকগুলোকে ওইভাবে ভাগ করা যায়, যে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক আর কি অব্লিগেটরি অ্যানারোবিক। তাহলে এভাবে আমরা অক্সিজেনের ভিত্তিতে ব্যাকটেরিয়াগুলোকে ভাগ করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কি, যে ব্যাকটেরিয়ার যে বিভিন্ন প্রকারভেদ যে ছিল, সেই ব্যাকটেরিয়ার প্রকারভেদগুলো আমরা দেখলাম। যে কয়েকটি ভিত্তিতে আমরা দেখলাম যে আকার আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার প্রকারভেদ করা যায়, এরপর কি রঞ্জক ক্ষমতার ভিত্তিতে ব্যাকটেরিয়া প্রকারভেদ করা যায়, এছাড়া কি যে ফ্লাজেলার যে উপস্থিতি অনুপস্থিতির উপর ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ করা যায়, এছাড়া সবশেষে দেখলাম যে অক্সিজেনের ভিত্তিতে। আজকে যেহেতু তোমাদের সময় প্রায় শেষের দিকে, তাহলে আমরা ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশন যে রয়েছে এটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো কালকে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা রয়েছে, জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা, যেটি দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তোমরা অবশ্যই চতুর্থ অধ্যায় পুরোটি দেখে যাওয়ার চেষ্টা করবে, দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় দুইটি অধ্যায় পুরোটাই অবজেক্টিভ অংশ দেখে যাবে এবং সবাই পরীক্ষা অংশগ্রহণ করবে। আশা করি তোমরা সবাই বাসায় অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। খুব প্রয়োজন না হলে বাইরে বের হবে না তেমন একটা, কারণ ঠাকুরগাঁয়ে বর্তমানে 150 জন করোনা রোগী যদি টেস্ট করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় 49 জন করোনা শনাক্ত হয়েছে, এবং গত কয়েকদিনের মধ্যে 3-4 জন কি করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছে। সে কারণে তোমরা সবাই অনেক সাবধান থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে, ভালোভাবে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।